তো দেখ লাস্ট দিন দেখ তো লাস্ট ডে আমরা কি পড়ছিলাম ফ্রিকশন, তাই তো? ফ্রিকশন টাইপ চ্যাপ্টারটা আমাদের লাস্ট ছিল, মানে ফ্রিকশন পার্টটা। তো আমরা দেখছিলাম যে ফ্রিকশন দুই টাইপের হয়। কি কি ছিল বল? একটা কি ছিল স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক। স্ট্যাটিক ফ্রিকশন এন্ড দেখছিলাম ডাইনামিক ফ্রিকশন। আর আমরা দেখছিলাম যে এই স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাই তো? এই স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, যার পরে কিনা আমাদের ওই বডিটা ডাইনামিক কন্ডিশনে বা ডাইনামিক ফ্রিকশন ফেস করবে। আর ওই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি কি বলছিলাম? লিমিটিং ফ্রিকশন, তাই তো? সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলছিলাম লিমিটিং ফ্রিকশন। যারা আগের দিন আসছিস বা ভিডিও দেখছিস বুঝতে পারবি, ঠিক আছে? লিমিটিং ফ্রিকশন। আজকে আমরা এই লিমিটিং ফ্রিকশনের ফর্মুলাটা পড়ব, ঠিক আছে? তো নেক্সট হেডিং দে এটার মধ্যেই যে ল অফ ফ্রিকশন। ল অফ ফ্রিকশন সব আমি পিডিএফ দিয়ে দেবো। ফ্রিকশনের কোনো কিছু আমি লিখাবো না, পিডিএফ দিয়ে দেবো। ল অফ ফ্রিকশন। ট্রাই কর পুরোটা লেখা। লেখ ডেফিনিশন, এটা ল অফ ফ্রিকশনটা লেখ। The limiting friction, আমি লিখে দিচ্ছি এটা। The limiting friction এটা লিখবি। The limiting friction কোনটা? না লিখলে চলবে, এখান থেকে লেখ। The limiting friction holds a constant ratio. The limiting friction holds a constant ratio to the limiting friction holds a constant ratio lag বুঝাচ্ছি। The limiting friction holds a constant ratio to the normal reaction between the two surfaces, কি বললাম? the limiting friction holds a constant ratio to the normal reaction between the two surfaces. তারপর লেখ the ratio is called বা known as coefficient of friction. The ratio is called between the two surfaces, surfaces. The ratio is called coefficient of friction. The limiting friction holds a constant ratio to the normal reaction between the two surfaces. Full stop বা এটা দিতে পারিস। The ratio is called coefficient of friction. লেখা আছে? এবার মিনিংটা বলছি দেখ। তো ল অফ ফ্রিকশনটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, আমি পয়েন্টস গুলো দিয়ে দেবো পিডিএফ করে, আজকে দিয়ে দেবো। তো ল অফ ফ্রিকশনের মেন পয়েন্ট হচ্ছে এটা, তারপরে আদার্স আরো কিছু পয়েন্টস আছে যেগুলো তোদেরকে একটু মনে রাখতে হবে। তো এটাকে ল অফ ফ্রিকশন বলছে, মানে ল অফ মোশন যেরকম হয় ওরকম ল অফ ফ্রিকশন, ঠিক আছে? মানে ফ্রিকশনের ফর্মুলা আর কি।
তো ফর্মুলাটা কি বলছে দেখ, দ্য লিমিটিং ফ্রিকশন হোল্ডস মানে ধরে রাখে একটা কনস্ট্যান্ট রেশিও মানে লিমিটিং ফ্রিকশনকে যদি আমি এই যে লিমিটিং ফ্রিকশন যেটা আছে এটাকে যদি আমি এফ দিয়ে লিখি, ফ্রিকশনকে আমি এফ দিয়ে লিখলাম, এই ফ্রিকশনটা একটা রেশিও হোল্ড করে রাখে, কিন্তু কি টাইপের রেশিও? কনস্ট্যান্ট, মানে যার ভ্যালুটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কার সাথে রেশিও? দ্য লিমিটিং ফ্রিকশন হোল্ডস এ কনস্ট্যান্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য টু সারফেসেস। এবার নর্মাল রিয়াকশনটা কি? আমি আপাতত নর্মাল রিয়াকশনটাকে আর দিয়ে লিখলাম। ঠিক আছে, কি আমি বোঝাচ্ছি একটু পরে। ঠিক আছে, কি বললাম? দ্য লিমিটিং ফ্রিকশন হোল্ডস এ কনস্ট্যান্ট রেশিও টু দ্য নর্মাল রিয়াকশনটাকে আমি আর দিয়ে লিখলাম। কি জিনিস একটু পরে বোঝাচ্ছি। বিটুইন দ্য টু সারফেসেস, এই আরটা বিটুইন দ্য টু সারফেসেস ডেভেলপ হবে, এন্ড এই রেশিওটাকে বলা হয় কি? কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। আর এর মানেটা আমি বুঝাচ্ছি, এফ এর মিনিমাম বোঝাচ্ছি, প্লাস এই কোফিশিয়েন্ট ফ্রিকশনটাও বলছি। এমনি বুঝতে পারলি তো জিনিসটা? কি বলছে? লিমিটিং ফ্রিকশনটাকে যদি এফ দিয়ে বলি এন্ড নর্মাল রিয়াকশনটা যদি আর হয়, তাহলে এদের একটা রেশিও যেটা হবে ওটা কি হবে? কনস্ট্যান্ট। এন্ড ওই কনস্ট্যান্টটাকে আমি কি বলছি? কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এই কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনকে এইভাবে লেখা হয়, এইরকম ইউ এর মতন একটা টান দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় মিউ, এম ইউ, মিউ। ঠিক আছে, মিউ স্পেলিং এম ইউ। ঠিক আছে, এইভাবে লেখা হয় মিউ। তো এটা ইকুয়াল টু কি বলা হয়েছে? এটা ইকুয়াল টু বলা হয়েছে মিউ। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তোকে যদি ল অফ ফ্রিকশন লিখতে দেয়, ফার্স্টে এই স্টেটমেন্টটা দিতে হবে, তারপর আমাদেরকে এভাবে এফ বাই আর ইকুয়াল টু মিউ লিখতে হবে। এবার কোনটা কি টার্ম আমি বুঝাচ্ছি। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলি? ভাষাটা বুঝতে পারলি যে লিমিটিং ফ্রিকশন আর নর্মাল রিয়াকশন এদের মধ্যে একটা কনস্ট্যান্ট রেশিও আছে, এই রেশিও, আর সেই রেশিওটাকে বলছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, যেটাকে আমি কি দিয়ে লিখলাম? মিউ দিয়ে। এবার কোনটা এফ, কোনটা আর, কোনটা মিউ আমি বুঝাচ্ছি। ঠিক আছে, তো দেখ, মনে কর এই একটা ব্লক আছে, এই ব্লকের মধ্যে আমি পি ফোর্স দিচ্ছি। ঠিক আছে, ভালো মতন বুঝবি জিনিসটা। একটা ব্লক আছে, সেই ব্লকের মধ্যে আমি কত ফোর্স দিচ্ছি? পি ফোর্স। তাহলে এই ফোর্সের জন্য ব্লকটা এইদিকে মুভ করার চেষ্টা করবে, তাই তো? এদিকে মুভ করার চেষ্টা করবে, কিন্তু এই ব্লকটা আর এই যে সারফেসটা, এদের মাঝে কি ডেভেলপ করবে? ফ্রিকশন। তাহলে এদের মাঝে কি ডেভেলপ করবে? ফ্রিকশন। এটা একটা, এই যে ব্লকটা, এই ব্লকটা যেখানে আছে আর তার নিচে যে আমাদের ফ্লোরটা আছে, তাদের মাঝে কি দুটো সারফেস, তো ওই দুটো সারফেসের মাঝে কি ডেভেলপ করবে? ফ্রিকশন। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে। তো ফ্রিকশনটা তৈরি হলো মনে কর এফ। ঠিক আছে, আচ্ছা, আর কি কাজ করবে? এই ব্লকটার একটা নিজস্ব ওয়েট আছে না? এই ব্লকটার একটা নিজস্ব ওয়েট আছে, তো ওয়েটটাও কাজ করবে। ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ওয়েটটা কাজ করবে নিচের দিকে। তো আমি ওয়েটটাকে এভাবে লিখছি, বুঝতে অসুবিধা হবে কারণ একটা ছবি হবে। আমি ওয়েটটাকে এভাবে লিখলাম, ওয়েট নিচের দিকে কাজ করবে। এইবার বল, এই ব্লকটা এই ফ্লোরের মধ্যে কি আছে? সাপোর্টেড আছে। এই ব্লকটা এই ফ্লোরের মধ্যে কি আছে? সাপোর্টেড আছে। তাহলে এই ফ্লোরটা কি দিবে? একটা রিয়াকশন দিবে না? এর আগে তো বলছি যে আমি দেওয়ালে ধাক্কা দিচ্ছি, তো দেওয়ালটা আমাকে কি দিবে? একটা রিয়াকশন দিবে। তাহলে এই ফ্লোরের মধ্যে, এই ফ্লোরটার মধ্যে আমাদের যেহেতু এই ব্লকটাকে রাখছি, তাহলে এই ব্লকটা এই ফ্লোরটার মধ্যে একটা ওয়েট দিচ্ছে, তাহলে বা অ্যাকশন দিচ্ছে। তাহলে এই ফ্লোরটা কি দিবে? এটা ইকুয়াল এন্ড অপোজিট কি দিবে? রিয়াকশন দিবে, যেটা আমরা লিফট ফিফট ওখানেও গিয়ে পড়ছি। তাহলে এই রিয়াকশনটা কোন দিকে কাজ করবে? এই যে সারফেস, কন্টাক্ট সারফেস আছে না, এই যে এদের যে কন্টাক্ট সারফেস, তার সাথে এই রিয়াকশনটা কিভাবে কাজ করবে? পারপেন্ডিকুলার ভাবে কাজ করবে, মানে রিয়াকশনটা এইভাবে কাজ করবে। এটা তো আগেও বলছি, লিফট পড়াছিলাম যখন, যে যেখানে সাপোর্ট থাকে ওখানে কি আসে? রিয়াকশন আসে। আর এই রিয়াকশনটা দেখ, এই রিয়াকশনটা দেখ এইভাবে কাজ করছে। তো এই রিয়াকশনটা এই সারফেসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে বলতো? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি জিনিসটাকে বলা হয় কি বলতো? নর্মাল। ঠিক আছে, নর্মাল অ্যাবনর্মাল না, এখানে নর্মাল বলতে 90 ডিগ্রি। ঠিক আছে, যখনই দেখবি কোনো অ্যাঙ্গেল বা কোনো কিছুতে, তোরা যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, নর্মাল টার্মটা আসবে, তো নর্মাল মানে ভাববি ওটা 90 ডিগ্রি। ঠিক আছে, নর্মাল মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে অ্যাবনর্মাল নর্মালে কোনো টপিক নেই, নর্মাল মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখ, এই ব্লকটার মধ্যে আমি পি ফোর্স দিচ্ছি, ব্লকটা এইদিকে মুভ করার টেন্ডেন্সি থাকবে, আর এই পি ফোর্সের জন্য যেহেতু ব্লকটা এইদিকে মুভ করার টেন্ডেন্সি থাকবে, তো ফ্রিকশনটা এইদিকে কাজ করবে অপোজিট ডিরেকশনে।
এই ব্লকটার নিজস্ব একটা ওয়েট আছে যেটা উপর থেকে নিচের দিকে কাজ করবে। তো সিমিলারলি আমাদের এই সারফেসটা কি করবে, ব্লকটা যেহেতু এই সারফেসের মধ্যে একটা ওয়েট দিচ্ছে, তাহলে সারফেসটা একটা কি দেবে, রিয়াকশন দিবে। এই রিয়াকশনটাকে আমি কি দিয়ে লিখলাম, আর দিয়ে লিখলাম। এইবার বলা হয়েছে কি, এই যে ফ্রিকশনটা তৈরি হবে আর এই যে রিয়াকশনটা তৈরি হচ্ছে, দুটাই তো তৈরি হবে। দেখ, যদি ব্লকটা কন্টাক্টে না নিয়ে আসতাম, ব্লকটাকে যদি আমি এইভাবে রাখতাম, হাতে ধরে রাখছি এইভাবে, কোনো রিয়াকশন তৈরি হতো না, কারণ এখানে তো কন্টাক্টে নেই। আমি দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছি, আমাকে দেওয়ালটাকে রিয়াকশন দিবে? যতক্ষণ না আমি কন্টাক্টে থাকবো ততক্ষণ না আমাকে রিয়াকশন দিবে না। যখনই কন্টাক্টে আসবো তখনই কি করবে, দেওয়ালটা আমাকে রিয়াকশন দিবে। তাহলে ব্লকটা যদি উপরে থাকতো আমি কোনো রিয়াকশন পেতাম? কোনো রিয়াকশনও পেতাম না। আবার কোনো ফ্রিকশনও পেতাম না, কারণ আমি তো সারফেসের কন্টাক্টে নেই। যতক্ষণ কন্টাক্টে থাকবো না ততক্ষণ আমাদের কোনো ফ্রিকশনও কাজ করবে না। তো যখনই আমি এই ব্লকটাকে এই সারফেসে নিয়ে আসবো এন্ড সারফেস থেকে এইভাবে মুভ করানোর চেষ্টা করব, তখনই ফ্রিকশন তৈরি হবে এন্ড তার সাথে সাথে এই ব্লকটার ওয়েটের জন্য কি তৈরি হবে, রিয়াকশন তৈরি হবে। এইবার বলা হয়েছে কি, এই যে ফ্রিকশনটা তৈরি হলো, যেটাকে আমি বলছি কি লিমিটিং ফ্রিকশন, আর এই যে নর্মাল রিয়াকশনটা তৈরি হলো, এদের রেশিওটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যে এরা দুজনটা ডেভেলপ করলো, এদের রেশিওটাকে কি বলা হয়েছে, কনস্ট্যান্ট। এন্ড ওই কনস্ট্যান্টটাকে কি বলা হয়েছে, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, বা যেটাকে বলা হয়েছে কি মিউ। এইবার এই মিউ এর ভ্যালুটা, এই যে মিউ আছে, এই মিউ এর ভ্যালুটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে টাইপ অফ সারফেসের উপর, টাইপ অফ সারফেসের উপর। মানে কি, দেখ এখানে বুঝতে পারবি, এই যে এফ বাই আর ইকুয়াল টু মিউ হলো, তো নেক্সট এখান থেকে কি লেখা যাবে, এফ ইকুয়াল টু কি লেখা যাবে, মিউ ইন্টু আর। আচ্ছা, বুঝতে পারলি এই জায়গাটা, এফ ইকুয়াল টু কি লেখা যাবে, মিউ ইন্টু আর। এইবার বল, মিউ এর ভ্যালু যত বাড়বে, এই যে মিউ টার্মটা আছে না, এটার ভ্যালু যত বাড়বে তত এফ এর ভ্যালু বাড়বে না? তাহলে এফ এর ভ্যালু বাড়ার মানে ইনক্রিজ করার মানে কি, ফ্রিকশন ইনক্রিজ হওয়া। মানে যত মিউ এর ভ্যালু ইনক্রিজ করবে, ফ্রিকশনের ভ্যালু তত ইনক্রিজ করবে। তাহলে তোরা বল, ধর এই একটা বোর্ড আছে, বোর্ডের উপর ধর আমি এই বইটাকে বোর্ডের উপর দিয়ে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এই বোর্ডটা আর এই আমার বইটা, এদের মধ্যে একটা মিউ এর ভ্যালু থাকবে। এবার সাপোজ আমি বোর্ডটাকে সরাই দিয়ে আমি রাস্তার মধ্যে এই বইটাকে এভাবে ঘষাচ্ছি, তাহলে কোনটার মধ্যে ফ্রিকশন বেশি হবে বল, রাস্তায়। কারণটা কি, রাফ মানে কি, এখান থেকে বল, আমি বললাম একবার বোর্ডটাকে আমার এই বোর্ডের মধ্যে দিয়ে বইটাকে ঘষাচ্ছি, তাহলে যত না ফ্রিকশন পাবো, আমি ওই বইটাকে যদি রাস্তার মধ্যে ঘষাই বেশি ফ্রিকশন পাবো। কারণটা কি, মিউটা বেশি। তাহলে মিউটা কিসের উপর ডিপেন্ড করছে, দেখ কি লিখলাম, ওই জন্য টাইপ অফ সারফেস, যেরকম টাইপের সারফেস হবে সেরকম টাইপের মিউ এর ভ্যালু হবে, ঠিক আছে? মিউ এর ভ্যালু যত বেশি হবে তত সারফেসটা কি হবে, রাফ হবে, তাই না? রাফ হবে না, তত বেশি রাফ হবে তত বেশি ফ্রিকশন দিচ্ছে। যত মিউটা কম হবে তত রাফনেস কমে যাবে, স্মুথ হবে। আমি যদি বলি এই বোর্ড, আরেকটা যদি বললাম আমি ধর গ্লাস, এটা গ্লাসের প্লেট, তাহলে গ্লাসের ক্ষেত্রে মিউ এর ভ্যালুটা একটু বেশি হতে কম হবে এর তুলনায়। তাহলে মিউ এর ভ্যালু যত বেশি হবে, সারফেসটা তত বেশি কি হবে, রাফ হবে, তো তত বেশি কি কাজ করবে, ফ্রিকশন কাজ করবে। তো মিউটা ওই জন্য আমি বলছি যে ইট ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ সারফেস। এইবার কোনো কারণে যদি উপরটা লেখা হয়ে গেছে এগুলো, এইবার ধর এটা লিখে নিস, ইট ডিপেন্ডস আপন টাইপ অফ সারফেস, ওটা লিখে নিস। এবার কোনো কারণে যদি আমাদের, আমি স্পেশাল কেস দিয়ে লিখলাম, যদি মিউ এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এফ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বল, মিউ এর ভ্যালু 0 হয়ে যাবে মানে এফ এর ভ্যালু কত হয়ে যাবে, এফ এর ভ্যালু 0 হয়ে যাবে। এফ এর ভ্যালু হয়ে যাবে কত, 0, বিকজ মিউ এর ভ্যালু 0 হচ্ছে, তাহলে এফ এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তার মানে কোনো ফ্রিকশন ডেভেলপ করছে না, ঠিক আছে? এবার এটা হচ্ছে মোস্ট আইডিয়াল কেস, ঠিক আছে? মোস্ট আইডিয়াল কেস মানে যেখানে কি সারফেসটা এরকম যে কোনো ফ্রিকশনই দিচ্ছে না, কথাটা বুঝতে পারলি? মিউ 0 মানে সারফেসটাই এরকম যে কোনো ফ্রিকশনই দিচ্ছে না, কিন্তু বাস্তবে এরকম মিউ 0 আমাদের এখানে ওইভাবে পাওয়া পসিবল না। হ্যাঁ, মিউ টেন্ডস টু 0 করা যায়, মিউ এর ভ্যালু এরকম করা যেতে পারে 0.001 এরকম করা যেতে পারে, কিন্তু এক্সাক্ট 0 করা যাবে না,
ঠিক আছে, আমি 0.0001 করে দিতে পারি। এতটা সারফেসটাকে স্মুথ করে দিলাম যে সারফেসটার মিউ এর ভ্যালু 0.001 হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হয়, এই যে বোর্ডটা দেখছি, বোর্ডটা কি অ্যাকচুয়ালি প্লেন? এটাকে যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখিস, বোর্ডটার সারফেসটা দেখবি এরকম রাফ থাকবে, তাই না? এখানে আমার দেখে মনে হচ্ছে প্লেন, কিন্তু আমি যদি মাইক্রোস্কোপ লেভেলে দেখি তাহলে দেখবো সারফেসটা রাফ। তো একদম মাইক্রোস্কোপে প্লেন সারফেস করা পসিবল না, ঠিক আছে? এবার যদি পসিবল হয় সেটা আপ টু এরকম 0.00 থাকবে অ্যাটলিস্ট, মানে একদম এক্স্যাক্টলি 0.000 করা সম্ভব না। তো মিউ এর ভ্যালু এক্স্যাক্ট 0 করো মানে আমাদের ক্ষেত্রে ওয়ার্ল্ডে পসিবল না। ট্রাই করা হয়েছে কিন্তু এক্স্যাক্টলি 0 কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? এই যে বললাম 0-র পরে পয়েন্টের পরেও কিছু কিছু 0 থাকার পরে একটা 1 থাকতে পারে, কথাটা বুঝতে পারলি? এক্স্যাক্ট 0 হবে না। তো যাই হোক, তো এটা একটা স্পেশাল কেস। যদি মিউ এর ভ্যালু 0 হয়ে যায়, এফ এর ভ্যালু হয়ে যাবে কত? আমাদের 0, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখ, বুঝতে পারলি এটা স্পেশাল কেস যেটা বললাম। তাহলে মিউ এর ভ্যালুটা আমরা বুঝতে পারছি যে সারফেসের উপর ডিপেন্ড করছে। এটা ডিপেন্ড করছে, লিখতে হবে না, আগেও লিখে ফেলছি, ডিপেন্ডস আপন সারফেস, মানে কোন টাইপের সারফেস আছে তার উপর মিউ এর ভ্যালু ডিপেন্ড করবে। যত মিউ এর ভ্যালু বাড়বে তত এফ এর ভ্যালু ইনক্রিজ করবে। আচ্ছা, এই আর যেটা আছে, এই আর এর ভ্যালু কিভাবে বের করব? এই আর এর ভ্যালুটা কিভাবে বের করব? দেখ, এই যে ছবিটা আছে, এই ছবিতে আর এর ভ্যালু কি হবে বলতো? W ইকুয়াল টু হয়ে যাবে কি আর। কারণটা কিভাবে হচ্ছে সেটাও বলি। নিউটনস ল অফ মোশন পড়ছি। নিউটনস ল অফ মোশনে আমরা কি পড়ছিলাম? F ইকুয়াল টু ma। F বলতে হচ্ছে এখানে কিন্তু এই F আর এই F একই না, এখানে F বলতে কি নেট ফোর্স বলছিলাম না? নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু এক্সিলারেশন। এবার দেখ, এই বডিটা উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, ও হরাইজন্টালি মুভ করছে। উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না। তাহলে বডিটার ভার্টিক্যাল ডিরেকশনটা বুঝতে পারিস। ভার্টিক্যাল ডিরেকশন কোনটা? এই দিকটা, তাই তো? এটা হচ্ছে কি ভার্টিক্যাল ডিরেকশন, আর এই দিকটা কি হয়ে যাবে আমাদের? হরাইজন্টাল ডিরেকশন, ঠিক আছে? ড্রয়িং এ পড়ানো হয়েছে নিশ্চয়ই এতটুকু। তো এটা হরাইজন্টাল ডিরেকশন, এটা ভার্টিক্যাল ডিরেকশন। তাহলে এই ব্লকটা ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করছে? করছে না। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে এর কোনো এক্সিলারেশন আছে? নেই। হরাইজন্টাল ডিরেকশনে আছে, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে কোনো এক্সিলারেশন আছে? নেই। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে এক্সিলারেশন নেই মানে এ, এই টার্মটা কত হয়ে যাবে? 0। তাহলে এ টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে ডান সাইডটা কত হয়ে যাবে? 0। তাহলে নেট ফোর্স, ভার্টিক্যাল ডিরেকশনে নেট ফোর্স কত বলতো? এই ব্লকটার উপর কি কি কাজ করছে? এই ব্লকটার উপর ওর নিজের ওয়েট কাজ করছে নিচের দিকে, আর ব্লকটার উপর রিঅ্যাকশন কাজ করছে কোন দিকে? উপরের দিকে। আমি ভার্টিক্যাল দিকের ফোর্সের কথা ভাবছি, হরাইজন্টাল দিকের না, অনলি ভার্টিক্যাল ডিরেকশন। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে এক্সিলারেশন 0, তাহলে এখানে যদি 0 বসাই নেট ফোর্স কত হয়ে যাবে? 0। এইবার বডিটার উপর কি কি ফোর্স কাজ করছিল? ওয়েট নিচের দিকে কাজ করছে, রিঅ্যাকশন উপরের দিকে কাজ করছে। তাহলে একটাকে যদি বড় ধরি, আরেকটাকে ছোট ধরে দিলাম, তাহলে নেট ফোর্স কত হবে? W মাইনাস আর। ডাব্লিউটাকে বড় ধরতে পারিস, আরটাকে বড় ধরতে পারিস, একই ব্যাপার, আলটিমেটলি সেম অ্যান্সার আসবে। তাহলে নেট ফোর্স যদি 0 হয়ে যায়, অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে এরকম, নেট ফোর্স ইন ভার্টিক্যাল ডিরেকশন। কথাটা বুঝতে পারলি? মানে ভার্টিক্যাল ডিরেকশনে আমাদের নেট ফোর্স কত হয়ে যাচ্ছে? ma। এবার এর ভ্যালু এখানে কত হয়ে যাচ্ছে? 0, কারণ আমাদের বডিটা উপরের দিকেও মুভ করবে না, নিচের দিকেও মুভ করবে না। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে এর ভ্যালু 0, তাই এখানে 0 বসালাম। তো যার জন্য W মাইনাস আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 0। এবার W মাইনাস আর কেন? এই বডিটার উপর ভার্টিক্যাল ডিরেকশনে নিজের ওয়েট কাজ করছে আর রিঅ্যাকশন কাজ করছে। তাহলে একটাকে বড় ধর, আরেকটাকে ছোট হয়ে যাবে, একই ব্যাপার। তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসবে? আর ইকুয়াল টু কি আসবে? W। তাহলে রিঅ্যাকশনের ভ্যালু কত হয়ে যাচ্ছে? W, মানে ওর যেটা ওয়েট ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ কি আসবে? রিঅ্যাকশন আসবে। তাহলে ওই যে আমরা পড়লাম কিছুক্ষণ আগে, এই কেসের ক্ষেত্রে F ইকুয়াল টু মিউ আর, এটা পড়ছিলাম তো। এবার আর এর জায়গায় কি বসাতে পারবো? W। তাহলে F এর জায়গায় F ইকুয়াল টু মিউ ইনটু W বসাতে পারবো না? তাহলে নেক্সট স্টেপে কি করবি? এই যে এটা লেখার পর নেক্সট স্টেপে এই জিনিসটাকে লিখবি যে এই কেসের জন্য, পার্টিকুলারলি এই কেসের জন্য F এর ভ্যালু হচ্ছে মিউ আর। এবার F ইকুয়াল টু মিউ ইনটু আর এর জায়গায় বসা দিচ্ছি কি W। কথাটা বুঝতে পারলি? তাহলে এটার উপর বেস করে কিন্তু অঙ্ক আসতে পারে। কিরকম অঙ্ক? একটা সিম্পল ব্লক বলে দিবে, যার ওয়েট বলে দিবে, সারফেসটার ফ্রিকশন বলে দিবে,
মানে সরি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু বলে দিবে, তোকে বলবে যে কত ফ্রিকশন ডেভেলপ হচ্ছে বা লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত, মানে এফ এর ভ্যালু কত সেটা তোকে বের করে দেখাতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলছি, এটা লিখে নে, একটা অঙ্ক দেখাচ্ছি ছোট করে, লিখে নে। আচ্ছা আরেকটা জিনিস, এই মিউ ইউনিট হবে, মিউ এর ইউনিট হবে, ইউনিট কি হবে লিখে নে, লিখতে লিখতে বল। ইউনিট হবে না, ইউনিট হবে না। এই যে এটাকে লিখে নিয়ে তারপর এটাকে লেখ, ঠিক আছে? এটা শুধুমাত্র আমি এই কেসকে স্টাডি করে বলছি। আচ্ছা তার আগে মিউ এর ইউনিটটা সম্বন্ধে একটু বলে দিই, লেখ ইউনিট। আচ্ছা মিউ ইকুয়াল টু কি হচ্ছে, এফ বাই আর ইকুয়াল টু হচ্ছে মিউ, তাই তো, বা মিউ ইকুয়াল টু হচ্ছে এফ বাই আর। তাহলে দেখ উপরে এটা কিসের ইউনিট, ফোর্স, ফ্রিকশন মানে কি ফোর্স, তাই তো, নিচে কি রিয়াকশন, রিয়াকশনটা এটা কি ফোর্সই তো, উপরেও ফোর্সের ইউনিট, নিচেও কিসের ইউনিট, ফোর্সের ইউনিট, কারণ উপরেও এটা ফোর্স, ফোর্স ফ্রিকশন তো ফোর্সই তো একটা, রিয়াকশনটাও কি একটা ফোর্সই তো, তাহলে নিচেও আছে কি ফোর্স, তাহলে উপরেও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, নিচেও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কি হয়ে যাবে ইউনিট, কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি কি হবে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, তার মানে এর কোনো ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস মানে এ ইউনিটলেস, এর কোনো ইউনিট নেই, এটা একটা ভ্যালু, ঠিক আছে, এটা একটা ভ্যালু 0.2 0.1 এরকম, ঠিক আছে। দেখবি কিছুক্ষণ আগে আমি যখন মিউ এর ভ্যালু বলছিলাম যে মিউ এর ভ্যালু 0.001, আমি কোনো ইউনিটের কথাই বলিনি, কারণ এটা ইউনিটলেস, এর কোনো ইউনিট হবে না, এটা রেশিও, তো রেশিও হয়ে গেলে ইউনিট থাকে না, তো এটা ইউনিটলেস। এইবার কোশ্চেনটা দেখ, লেখ a rectangular block of weight 200 kilonewton 200 newton is subjected to a horizontal push of amount 20 Newton. A rectangular block of weight 200 Newton is subjected to a horizontal push of amount 20 Newton. If the value of coefficient, short form লিখলাম coef লিখলাম, if the value of coefficient of friction between, এটা short form between, ঠিক আছে, b/w, if the value of coefficient of friction between the two surfaces is 0.2, এক নম্বর, এক নম্বর state whether the block will be at rest or motion condition
state whether the block will be at rest or motion condition. 3 number, if the block is in rest condition, find the amount of force required is এটা শর্ট ফর্ম, ঠিক আছে, আর ই কিউ, আচ্ছা লিখে দিচ্ছি, আর ই কিউ ইউ আই আর ই ডি, required. If the block is in rest condition, find the amount of force required to move the block. আচ্ছা লেখা কোশ্চেনটা কি বলছে দেখ, লিখে নে। আচ্ছা কি বলছে দেখ, একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক আছে, ঠিক আছে, একটা ব্লক, তার ওয়েট বলা আছে, ওয়েট মানে কি ডব্লিউ। আচ্ছা কি বলছে, ইজ সাবজেক্টেড টু মানে হচ্ছে ওটার উপর অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, এটা টার্ম যেগুলা আর কি টেকনিক্যাল টার্ম যেগুলা একটু মনে রাখতে হবে। সাবজেক্টেড টু মানে ওটা ওই বডিটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। কি বলছে, একটা হরাইজন্টাল পুশ অফ অ্যামাউন্ট 20 নিউটন। এবার এইখানে যে পুশ টার্মটা আছে, তো এখানে দুটা টার্ম হয়, এটা পুশ আর এটা কি হয় পুল। বুঝতে পারবি কোনটা কি? পুশ মানে টানা, পুল মানে টানা। পুশ মানে ধাক্কা দেওয়া আর পুল মানে হচ্ছে টানা। মানে কিরকম এক্সাম্পলটা দেখ, এখান থেকে এই ব্লকটার থেকে বলতে পারবো, দেখ এদিকে দেখ, এই একটা এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম, দেখ এইভাবে একবার ফোর্স অ্যাপ্লাই করলাম, আর একবার এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম। কোনটা পুশ আর কোনটা পুল? এটা হচ্ছে পুশ, ধাক্কা দিচ্ছি সামনের দিকে, আর এটা পুল, টানছি, ঠিক আছে, দরজা বলে লেখা থাকে না, পুশ বা পুল, ঠিক আছে, টানতে বলে বা ধাক্কা দিতে বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুশ আর এটা হচ্ছে পুল। তো কি বলছে, একটা হরাইজন্টাল পুশ দেওয়া আছে যার অ্যামাউন্ট হচ্ছে 20 নিউটন। মানে আমার এই ব্লকটা আছে, এই সেম পিকচার, এই ব্লকটা আছে যার ওয়েট কি বলছে কত, 200 নিউটন। তাহলে এর ওয়েট দেওয়া আছে হচ্ছে 200 নিউটন, এর ওয়েট দেওয়া আছে 200 নিউটন, আর এর মধ্যে হরাইজন্টাল ফোর্স যেটা দেওয়া আছে সেটা কত আছে, 20 নিউটন। তাহলে হরাইজন্টাল ফোর্সটা আছে আমাদের এরকম, যেটার ভ্যালু হচ্ছে পি, তো তাহলে পি ইকুয়াল টু দেওয়া আছে কত, 20 নিউটন। আর কি বলছে, if the value of coefficient of friction between the two surface is 0.2, তাহলে এটা কার ভ্যালু দেওয়া, মিউ, ঠিক আছে, এগুলা আমার ডেটা দেওয়া আছে, এখানে মিউ ইকুয়াল টু 0.2 দেওয়া আছে। কোশ্চেনটা দেখ, ফার্স্ট পার্টটা কি বলছে, স্টেট whether the block will be at rest or motion condition। ফার্স্ট কোশ্চেনটা বলছে যে আমাকে চেক করতে বলছে যে আমি 20 নিউটন ফোর্স দিচ্ছি, এই 20 নিউটন ফোর্সের জন্য এই ব্লকটা কি মুভ করবে নাকি রেস্ট কন্ডিশনে থাকবে। যদি মুভ করে তো ভালো কথা, আর যদি রেস্ট কন্ডিশনে থাকে তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যদি রেস্ট কন্ডিশনে থাকে তাহলে কত ফোর্স দিতে লাগবে, পি এর ভ্যালু কত হতে হবে যাতে কিনা ব্লকটা মুভ করে। কথাটা বুঝতে পারলি? কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হচ্ছে পি তো এত দেওয়া হচ্ছে, তাহলে দেখতে বলছে যে এটা মুভ করবে নাকি রেস্ট কন্ডিশনে থাকবে। মুভ করলে ঠিক আছে, যদি রেস্ট কন্ডিশনে থাকে তাহলে পি এর ভ্যালু অবভিয়াসলি বাড়াতে লাগবে ফোর্স, তাহলে কতটা ইনক্রিজ করতে হবে বা কত অ্যামাউন্ট ফোর্স করতে হবে যাতে কিনা এই ব্লকটাকে মুভ করা যায়। দেখ ওটাই বলছি, ইফ দ্য ব্লক ইজ ইন রেস্ট কন্ডিশন, এই ফোর্সের জন্য যদি রেস্ট কন্ডিশনে থাকে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফোর্স রিকোয়ার্ড, দরকার টু মুভ দ্য ব্লক। ঠিক আছে, তাহলে ফার্স্ট
কোশ্চেনটা আমরা আগে করি। দেখ, আমরা আগের দিন ওই যে একটা চার্ট দেখছিলাম, মনে আছে? কি রে, কিসের শব্দ? আমরা আগের দিন একটা, এটা লিখতে হবে না, এখানে আগের দিন একটা চার্ট করছিলাম যে যত ফোর্সের ভ্যালু বাড়াবো তত ফ্রিকশনের ভ্যালু বাড়তে থাকবে, বাড়তে 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 একটা ম্যাক্সিমাম লিমিটে গিয়ে পৌঁছাবে, যেই লিমিটটাকে কি বলা হয়? লিমিটিং ফ্রিকশন। আগের দিন বলছিলাম। আর ওর পর যদি আমি ফোর্স বেশি দিই, মানে আমার পি এর ভ্যালু যদি ওর থেকেও বেশি হয়ে যায়, তখনই ব্লকটা কি করা শুরু করবে? মুভ করা শুরু করবে। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? এই কেসের জন্য লিমিটিং ফ্রিকশনের ভ্যালু বের করি। তাহলে লেখ, কারণ আগের দিন যারা আসে বুঝতে পারবি বা ভিডিও দেখলে বুঝতে পারবি। তো লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন মানে কি? এফ, এফ ইকুয়াল টু কি হয়? মিউ ইনটু আর, তাই তো বললাম। এবার আর এর ভ্যালু এখানে কত হবে বল? কিছুক্ষণ আগে বললাম এফ ইকুয়াল টু মিউ আর, বা এফ বাই আর ইকুয়াল টু মিউ। তাহলে আর এর ভ্যালু এখানে কি হবে? ডব্লু। আর এর ভ্যালু আমরা কি জানি? ডব্লু হবে। তাহলে এফ ইকুয়াল টু মিউ ইনটু ডব্লু। তাহলে এফ ইকুয়াল টু মিউ এর ভ্যালু কত দেওয়া আছে? 0.2, আর ডব্লু এর ভ্যালু কত দেওয়া আছে বল? 200। তাহলে অ্যান্সারটা কত আসবে? এফ এর 40 আসবে না? 40 নিউটন, 40, তাই তো? তাহলে এফ এর ভ্যালু আসবে 40 নিউটন। তার মানে এই যে ভ্যালুটা হচ্ছে, এটা কি ম্যাক্সিমাম যতটা ফ্রিকশন দিবে। এইবার দেখ, এফ এর ভ্যালু 40 নিউটন, মানে এখানে ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা আসতে পারে, ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা আসতে পারে সেটা কত? 40 নিউটন, ঠিক আছে? কিন্তু আমি অ্যাপ্লাই করছি কত? 20। তাহলে 20 নিউটন কি সাফিসিয়েন্ট এটাকে মুভ করানোর জন্য? না, কারণ এই ফ্রিকশন তো ম্যাক্সিমাম কত দিতে পারবে? সারফেসটা 40 নিউটন, আমি ওর থেকে কম ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে ব্লকটা কি মুভ করবে? করবে না। তাহলে ফার্স্ট কন্ডিশনে কি হবে? লিখে নে, এটা লেখা হয়ে গেলে নিচে লেখ। কথাটা বুঝতে পারলি? ম্যাক্সিমাম ফ্রিকশন দিবে এটা সারফেসটা, কিন্তু আমি অ্যাপ্লাই করছি এতটা, তাহলে আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করছি সেটা ম্যাক্সিমামের থেকে কম, কারণ রিঅ্যাকশন তো বা রেজিস্ট্যান্স বা বাধা যেটা দিচ্ছে মানে ফ্রিকশনটা, এটা ম্যাক্সিমাম দিতে পারে 40 নিউটন, আমি দিচ্ছি 20 নিউটন। তাহলে আমি অ্যাপ্লাই যেটা করছি সেটা ম্যাক্সিমাম যেটা রেজিস্ট্যান্স বা বাধা দিতে পারে তার থেকে কম, তাহলে ব্লকটা মুভ করবে না এই ফোর্সের জন্য, পার্টিকুলারলি 20 নিউটনের জন্য। তাহলে নিচে লেখ, এটা লেখা হয়ে গেলে, যেহেতু আমাদের কি হচ্ছে? পি এর ভ্যালু কি হচ্ছে? এফ এর থেকে কম, তাই তো? সো the block will be in rest condition. So the block will be in rest condition. কথা বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টটার অ্যান্সার, যে কোশ্চেন করছে যে ব্লকটা এই ফোর্সের জন্য মুভ করবে কি করবে না, ঠিক আছে? দেখ, কারো কোথাও ডাউট থাকলে বল, যে এখানে কোথাও কিছু কিছু যদি থাকে। এফ এর ভ্যালু হচ্ছে যেটা ম্যাক্সিমাম আসতে পারে, 20 নিউটন যখন অ্যাপ্লাই করব না, রিঅ্যাকশনও কিন্তু 20 আসবে। আমি এখানে 40 লিখছি, এটা মানে হচ্ছে এই সারফেসটা ম্যাক্সিমাম 40 নিউটন রিঅ্যাকশন দিতে পারে। তার মানে এই না যে আমি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি মানে এখানে রিঅ্যাকশনও 20 হবে, মানে সরি 40 হবে, এখানে রিঅ্যাকশনটাও 20 তৈরি হবে। 40 যদি হতো এখানে, যদি তখনই 40 হতো, কিন্তু আমি অ্যাপ্লাই করছি যেহেতু 20, তাহলে ওই রিঅ্যাকশনও 20 দিয়ে দিচ্ছে, তাহলে ব্লকটার মুভই করছে না কোনো দিক থেকে। এবার যদি পিটাকে বাড়াতে থাকি, এক সময় গিয়ে যদি পি এর ভ্যালু 40 বা তার বেশি হয়ে যায়, তখনই ম্যাক্সিমাম রিঅ্যাকশন দিবে। এবার 40 এর উপরেই যদি চলে যায়, তখনই আর তো রিঅ্যাকশনটা বা ফ্রিকশনটা 40 এর উপরে আর উঠতে পারবে না, তখন ব্লকটা কি করা শুরু করবে? মুভ করা শুরু করবে, আগের দিন যেরকম বলছিলাম। তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার তো ফার্স্ট কোশ্চেন দিয়ে বেরিয়ে যাবে। তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হবে? যে কতটা ফোর্স দরকার এই ব্লকটাকে মুভ করানোর জন্য? মিনিমাম 40 নিউটন ফোর্স দরকার। মিনিমাম মানে 40 নিউটন যখন ফোর্স অ্যাপ্লাই করব, তখন জাস্ট ব্লকটা মুভ করার কন্ডিশনে আসবে। তার থেকে যদি 0.1%ও যদি আমি ফোর্স ইনক্রিজ করে দিই, সঙ্গে সঙ্গে ব্লকটা মুভ করা শুরু করবে। তার জন্য আমি অ্যান্সারটা লিখবো, তাহলে এটা মুছে দিলাম, 2 নম্বরটা লিখবো, দ্য ব্লক উইল স্টার্ট টু মুভ when the
force applied is equal or greater than 40 নিউটন। এই ফোর্সটা যদি 40 বা তার বেশি হয় তখনই ব্লকটা মুভ করা শুরু করবে। কারণটা বুঝতে পারলি, কারণ ফ্রিকশনটা ম্যাক্সিমাম আসতে গেলে 40 নিউটন। এবার তার এর সমান দিলে জাস্ট মুভ করা কন্ডিশনে আসবে, সামান্য বেশি দিলেও মুভ করা শুরু করে দিবে। তাহলে আমার ম্যাক্সিমাম ফোর্স যেটা রিয়াকশন দিচ্ছে মানে ফ্রিকশন দিচ্ছে সেটা 40 নিউটন। তাহলে আমাকে 40 নিউটন মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হবে ব্লকটাকে মুভ করানোর জন্য। ঠিক আছে, তাহলে এই ফ্রিকশন থেকে এর থেকে বেশি কিছু আর কোশ্চেন আসবে না, কারণ ফ্রিকশনটা ইমেকারি চ্যাপ্টার ছিল। তো আমাদের যেখানে একদম জিস্ট করে দেওয়া আছে, মানে কয়েকটা পয়েন্ট তুলে দেওয়া আছে সিলেবাসে, দেখবি। তো এর থেকে বেশি কোশ্চেন কিছু আসবে না, মানে F ইকুয়াল টু মিউ আর এইটার উপর কনসেপ্টেই আমাদের কিন্তু কোশ্চেন গুলো সব করা হবে। ঠিক আছে, F ইকুয়াল টু মিউ আর। আচ্ছা, এর মধ্যে একটা লাস্ট পার্ট বাকি আছে শুধু আমার, বুঝবো? ডাইনামিক ফ্রিকশন যে পার্টটা আছে ওখানে একটা জিনিস আমার শুধু বলার আছে। দেখ, কিছুই নাই, ওটা তোরা বুঝতেই পারবি, জিনিসটা একদমই ইজি। ঠিক আছে, জাস্ট বুঝাবো। থিওরি বেশি থাকে দাদা, থিওরি বেশি থাকে না? থিওরি বেশি থাকে। থিওরি বেশি ম্যাক্সিমাম ওটাই ম্যাক্সিমাম ফ্রিকশন। দেখ, কোশ্চেন এরকম থাকবে যে থিওরিও অ্যাটেন্ড করতে পারবি, আবার চাইলে কোশ্চেনও অ্যাটেন্ড করতে, মানে ফর্মুলা মানে প্রবলেমও অ্যাটেন্ড করতে পারবি। মানে অর্থ সেকেন্ড ইয়ার থেকে ওরকম হবে না, ফার্স্ট ইয়ারের কোশ্চেনগুলো সোজাই থাকে, সেকেন্ড ইয়ার থেকে কোশ্চেন কিন্তু ওরকম থাকবে না। ঠিক আছে, মানে যখন ডিপার্টমেন্টে ঢুকে যাবে সবাই। ডাইনামিক ফ্রিকশন আমি আগের দিন কি বলছিলাম, দুই টাইপের হয়। দেখ, ডাইনামিক ফ্রিকশন আগের দিন কি বলছিলাম, দুই টাইপের হয়। একটা কি বলছিলাম, দেখ তো লেখা আছে না, লিখিস নাই? ডাইনামিক ফ্রিকশন বলি নাই, মানে স্ট্যাটিক ফ্রিকশন তো বুঝলাম। ডাইনামিক ফ্রিকশন মানে যখন ব্লকটা মুভেবল কন্ডিশনে আছে, যখন মুভ করছে তখন যে ফ্রিকশনটা তৈরি হবে ওটাকে বলছি ডাইনামিক ফ্রিকশন। ওটা তো আগের দিন বলছি। ডাইনামিক ফ্রিকশন দুই টাইপের হয়। লেখ, একটা দেখ রোলিং ফ্রিকশন, আর একটা দেখ স্লাইডিং ফ্রিকশন। লেখা ছিলাম না, বলছিলাম না? না, ডাইনামিকটা হবে। ঠিক আছে, এটাই দেখ, এটা ডিফারেন্সটা বুঝতে পারবি। ধর এরকম একটা সারফেস আছে, ঠিক আছে, বা সারফেসটা ইনক্লাইন্ড। আচ্ছা, ইনক্লাইন্ড জিনিসটা বুঝাই। ধর একটা সারফেস আছে, সারফেসটা একটা কেসে এরকম থাকতে পারে। এটাকে বলবো কি বলতো, এই যে সারফেসটা আছে এটাকে বলবো হরাইজন্টাল সারফেস। ঠিক আছে, হরাইজন্টাল মানে বুঝতেই পারছিস, এটাকে বলবো কি হরাইজন্টাল সারফেস। এই সারফেসটা দেখ একটা অ্যাঙ্গেল করে আছে না, এই সারফেসটা কি করে আছে, একটা অ্যাঙ্গেল করে আছে, এটাকে বলবো ইনক্লাইন্ড সারফেস। ঠিক আছে, INCLINED লিখে রাখ, ইনক্লাইন্ড সারফেস, কারণ এই টার্মগুলো সব কাজে লাগবে। ঠিক আছে, INCLINED, ইনক্লাইন্ড সারফেস। এই সারফেসটাকে কি বলবো, হরাইজন্টাল সারফেস। হরাইজন্টাল ভার্টিক্যাল তো পড়ছিস, তো এটাকে বলবো হরাইজন্টাল সারফেস, আর এটাকে বলবো কি ইনক্লাইন্ড সারফেস। এই সারফেসের উপর আমি একটা ব্লক রাখলাম। ঠিক আছে, একটা ব্লক রাখলাম, মনে কর ব্লক বলতে কি আছে এখানে, বক্স টক্স আছে নেই কারো কাছে? আমার কাছে ব্যাগই আছে। মোবাইলটা দিতে হবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই ধর, এই আমার হাতে, ঠিক আছে, এই একটা ব্লক আছে, একই ব্যাপার, হাতটাকে আমি এভাবে বেন্ড করে রাখলাম। এবার এটাকে যদি হাতটাকে যদি খুব আমি এভাবে ইনক্লাইন করে দিই, তাহলে একসময় ব্লকটা কি হবে, এই এটা নিচের দিকে নেমে যাবে। তো এই একটা কেস দেখে নে, আমি হাতটাকে এভাবে বেন্ড করছি, তো ব্লকটা একটা সময় কি হবে, এভাবে স্লাইড করে যাবে। ঠিক আছে, এইভাবে নেমে যাবে নিচের দিকে। এইবার আমি পেনটাকে নিচ্ছি, পেনটাকে হাতের থেকে নিচের দিকে নিয়ে গেলে এটা কি হচ্ছে, রোটেট করছে না? ও কিন্তু এইভাবে নামছে না,
দেখ ব্লকটাকে যখন রাখছিলাম দেব দে ये नहीं তুই তো দিলি আমাকে আমি দিছি নাকি এটাকে যখন হাতে বলে রাখছিলাম তখন এটা কিন্তু স্ট্রেটলি এভাবে মুভ করছিল, রোটেট করছিল, করে নাই, কোনো রোটেশন হয়নি, ও স্ট্রেটলি এভাবে নিচের দিকে নামছে। কিন্তু যখন আমি এই পেনটাকে রাখলাম, পেনটাকে কিন্তু দেখ ও গড়ায় নিজের অ্যাক্সিসেও কি হচ্ছে, মানে ও নিজেকে রোটেট করে করে নিচের দিকে নামছে। তো এটাই হচ্ছে দুটা ডিফারেন্স। আমি হাতটা যত নিচের দিকে করবো না তত ফ্রিকশনের অ্যামাউন্টটা কমতে থাকবে, সেটা আমি এখানে বুঝাবো না, ওটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের জিনিস। তো এখানে যে জিনিসটা বুঝতে পারছি, যদি ব্লক হয়, ব্লকটা কি হচ্ছে দেখ বুঝতে পারবি ডিফারেন্সটা। ধর এখানে আমি একটা ইমোজি আঁকলাম, ঠিক আছে, তাহলে এই ইমোজিটা এইভাবেই থাকবে, আবার এই ইমোজিটা এইভাবেই থাকবে, কথাটা বুঝতে পারলি? কিন্তু হয় আমি যদি এখানে পেনটার কথা ভাবি, পেনটার কথা ভাবি, পেনটা যদি রোল করে তাহলে কি হবে, চেঞ্জ হতে থাকবে, তো কান্না হয়ে যেতে পারে, এরকম হবে। এই যে এখানে দুটো ডিফারেন্স আছে, দেখ ডিফারেন্সটা কি বলতো, এ কোনো রোটেট করছে না, নিজের অ্যাক্সিসে এ কিন্তু ঘুরছে না। তো এখানে যে ফ্রিকশনটা তৈরি হবে না, এখানে যে ফ্রিকশন, দেখ এ যখন নিচের দিকে নামবে একটা ফ্রিকশন তো তৈরি হবে। ফ্রিকশনটা কোন দিকে তৈরি হবে, যেদিকে নামবে তার অপোজিট দিকে, নামছে কোন দিকে, নিচের দিকে, ফ্রিকশনটা কোন দিকে, অপোজিট দিকে। এখানে ব্লকটা কি হচ্ছে বলবো, এখানে ব্লকটা স্লাইড করছে, তার জন্য এখানে যে ফ্রিকশনটা তৈরি হবে ওটাকে কি বলবো বলতো, স্লাইডিং ফ্রিকশন। কথা বুঝতে পারলি? দেখ ব্লকটা কিন্তু আমাদের মুভ কন্ডিশনেও আছে, মুভ হচ্ছে, তো ব্লকটা তো আমাদের নিচের দিকে নামছে, তার মানে কি আছে, ডাইনামিক কন্ডিশনে আছে, তার মানে এখানে যে ফ্রিকশনটা হবে এটা ডাইনামিক ফ্রিকশন। পার্টিকুলারলি এই কেসে কি হচ্ছে, ডাইনামিক ফ্রিকশনের যদি আরো ডিটেইলে যাই তাহলে দেখ এখানে ব্লকটা কোনো নিজের অ্যাক্সিসে বা নিজেকে রোটেট করাচ্ছে না, তো এই ফ্রিকশনটা যেখানে তৈরি হবে এটাও ডাইনামিক ফ্রিকশন, বাট এটাকে স্পেসিফিক্যালি কি বলবো, স্লাইডিং ফ্রিকশন। হোয়ারএস এখানেও একই জিনিস হচ্ছে, এটা ব্লকটা নিচের দিকে নামছে, ফ্রিকশনটা উপরের দিকে হবে, কিন্তু এখানে ব্লকটা নিজের অ্যাক্সিসেও রোটেট করছে, তো এখানে যে ফ্রিকশনটা তৈরি হবে ওটাকে কি বলবো বলতো, রোলিং ফ্রিকশন, রোল করছে, তাহলে এখানে যে ফ্রিকশনটা তৈরি হবে এটা কি বলবো, রোলিং ফ্রিকশন। বুঝতে পারলি ডিফারেন্সটা? একটা স্লাইডিং, একটা হচ্ছে রোলিং, ঠিক আছে। দুটাই কিন্তু ডাইনামিক ফ্রিকশন, ডাইনামিক ইন দা সেন্স দুটাই ব্লক মুভ করছে, তো এখন যে ফ্রিকশন ওরা ফেস করবে সেটা হবে কি, ডাইনামিক ফ্রিকশন। পার্টিকুলারলি এই টাইপের কেসে যখন ও নিজের অ্যাক্সিসে রোটেট করবে না তখন ওটা হয়ে যাবে স্লাইডিং, সরি হ্যাঁ স্লাইডিং, আর যখন নিজের অ্যাক্সিসে এভাবে ঘুরবে তখন ওটা হয়ে যাবে কি, রোলিং, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল ফ্রিকশন এন্ড ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে। তো আমি যেটা মেনলি করব, এখন তো বেশি আমি অঙ্ক করাচ্ছি না, তোর আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট কর, অঙ্ক খুব বেশি দরকার পড়ে না, তো দুদিন ধরলেই পরপর অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। টুকটাক আমি অঙ্ক করাচ্ছি, একবার সব চ্যাপ্টার হয়ে গেলে আমি একবারে পরপর অঙ্ক করাবো, ঠিক আছে। কারণ বেশি অঙ্ক লাগেও না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-3-4টা করে করতে হবে, তো ওগুলা কমপ্লিট করে নে থিওরিটা, তারপর করাবো একবারে, ঠিক আছে। তাহলে এটা থাক, তাহলে ওয়ার্ক পাওয়ার এনার্জি এগুলো তো পাল্টি